না মানে বাবা, ঘুম আসছিল না তাই তো হাঁটছিলাম এই দিকটায়। তুমি মিথ্যা বলছো মিপ্তা। মাসুদের কঠিনতম কণ্ঠ ধরা পড়ে গেছে ভেবে ভয় পেয়ে চুপসে গেল মিপ্তা। কি উত্তর দেবে না বুঝে আবারও থমথমে করে বলল, মিথ্যা কেন বলবো? ঘুম আসছিল না তাই বাড়িতে ঘুরে দেখছিলাম। এত সকালে আপনি এখানে ঘুমান না? চা করে দিব, চা খাবেন? না খাবো না। যাও তুমি রুমে যাও। রুমে যাওয়ার অনুমতি পেয়ে যেন হাঁপ ছেড়ে বাঁচল মিপ্তা। দ্রুত পায়ে সে স্থান ত্যাগ করল। পিছন থেকে হুইল চেয়ারে বসা মাসুদ তার যাওয়াতে আনমনা হয়ে তাকিয়ে থেকে স্পষ্ট সুরে বিড়বিড় করল, সামনে ধ্বংসের দিন। জানি না কোন মায়ের কোল খালি করতে ধ্বংস তোমায় এই ধ্বংসের রাজ্য টেনে এনেছে। রুমে এসে গড়গড় করে এক গ্লাস পানি খেয়ে নিল মিপ্তা। সাইলেন্ট করা ফোনে একের পর এক কল আসতে দেখে কল রিসিভ করার শক্তি পাচ্ছে না সে। বেশ খানিকক্ষণ পর নিজেকে স্বাভাবিক করে রুদ্রিককে কল ব্যাক করলো। কোথায় ছিলে? কত কল করছি সকাল থেকে। কোনো আইডিয়া আছে তোমার? বিজি ছিলাম। আর এতবার কল করার কি আছে? কেউ দেখলে সমস্যা হবে না নাকি? কে কি বলবে? আমার বউ, আমি কল করব। ইস আইছে বউ বলতে। যখন বউ হব তখন বলবে, তা দেখে নেব। এবার বলো, কল রিসিভ করোনি কেন? সারা রাত ওই রুমই ছিলাম, সেই ঘরটায় গিয়েছিলাম, ডায়েরিও পেয়েছি, কিন্তু আসার সময় রাহাতের বাবা দেখে ফেলেছে আমায়। জানি না ওই ঘরে ঢুকেছি তা দেখে ফেলেছে কি না। ভালো লাগে না প্যারা। এত চিন্তা করো না, কিচ্ছু হবে না। আচ্ছা, তা না হয় বাদ দিলাম, কিন্তু তার আগে তুমি বলো, কাল সকালে আগুন লাগার খবর তুমি কি করে জানলে? এমন তো নয় তুমি আগুন লাগিয়েছ। রুদ্রিক হাসি ফেলল। আমি কেন লাগাবো? আর কি ভেবেই বা লাগাবো? আমি তো কাল সকালে কারো চিৎকার শুনে ওই বাড়ির পেছনে জানলার দিকে উকি দিয়েছিলাম কি হয়েছে দেখতে। তারপর দেখলাম আগুন চলছে ড্রয়িং রুমে, তাই তোমায় ভয় পেতে না করেছিলাম। জাস্ট এইটুকু। হয়েছে, রাখো এবার। মেনে নিলাম তোমার কথা। আচ্ছা, সাবধানে থেকো। আর আমি তো তোমার আশেপাশেই আছি, এত ভয়ের কিছু নেই। ওকে বাই, রাখি এখন। যখন তখন কল দিও না, ওকে? সকাল 10টা নাগাদ সকলে বাড়ি ফিরেছে। রেখাকে রেখে এসেছি শুধু। সবাই অনেক ক্লান্ত থাকায় মিপ্তা নিজেই রান্না করে নিল। দুপুরে খাওয়া দাওয়া শেষে বিছানায় বসে ফোনে তোলা সকালের ছবিগুলো বের করতে একঘরে চলে গেল সে। বিয়ের কদিন পর থেকে প্রায় সময় রাতে রাহাত নেশা করে রুমে আসতো, আর কিছু বললে গায়ে হাত তুলত। শ্বশুর শাশুড়িকে কথা বললে শাশুড়ি বলতো, মায়া মানুষ, জামাইয়ের বাড়ির ভাত খেতে গেলে একটু আধটু মার খাতেই হয়। আর ছেলে মানুষ, মাঝে মাঝে একটু আধটু মদ খায়, এ আর দোষের কি? শুধু স্বামীর অত্যাচার না, শাশুড়ি ননদও নির্যাতন শুরু করেছে আমার উপর। বাড়িতে থাকা একজন কাজের লোককে বিদায় করে দেয় আমার বিয়ের 2 দিন পরই। আর সেই স্থানটা পাই আমি। বিয়ে করে কাজের জন্য যেন আমায় নিয়ে এসেছে এই পরিবারে। 2-3 মাস ভুলেই যায় আমি এই বাড়ির বউ নাকি কাজের মেয়ে। কাজ করাটা সমস্যা ছিল না আমার, কিন্তু তাদের অত্যাচার আর কোথায় কোথায় মা বাবা তুলে গালি দেওয়া, সব কিছু দিন দিন বাড়তে থাকে। ধৈর্যের সীমানা শেষ করে বাড়িতে মাকে জানায় সব ঘটনা। তাতেও কোনো লাভ হয়নি। শাশুড়ির মতো মা একই কথা বলি, কেউ যেন আমার পক্ষেই নেই। যার ফলে নিজের ভাগ্য বলে সব মেনে নিলাম। বিয়ের 6 মাস পরও যখন বাচ্চা হচ্ছে না, তখন শুরু হয় আমার এক কথা, আমি নাকি মা হতে পারবো না, এই সেই। এদিকে গাধার খাটুনি খাটতে খাটতে শরীরে নানা রোগ বাসা বেঁধেছে বসেছে আমার। তবুও বেবি না হওয়ার কারণে ডাক্তার দেখায়। ডাক্তার স্বামী স্ত্রীকে দুজনকেই পরীক্ষা করাতে বলে ডাক্তারের দেওয়ার টেস্টগুলো করে বাড়ি ফিরে আসি সেই দিন। রাত পরদিন অফিসে চলে যায়। আমি একাই যাই টেস্টের রিপোর্ট আনতে। এরপর যা শুনি তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। রাত কখনো বাবা হতে পারবে না। তার কারণগুলোর মধ্যে অন্যতম হলো নেশা করা। এরই কারণে নাকি আস্তে আস্তে বাবা হওয়ার ক্ষমতা হারিয়েছে। ভেতর ভেতর ভেঙে পড়ি আমি, কিন্তু সে কথা রাহাতকে বা তার পরিবারের কাউকে জানানি, কষ্ট পাবে বলে। বাড়িতে এসে বলি ডাক্তার বলেছে কোনো সমস্যা নেই। তার 2 দিন পর রাহাত নতুন বিয়ে করে আনে। রাহাত একা নয়, বরং তার মা বোন সকলে গিয়ে বিয়ে করায় তাকে। আমি বাগরুদ্ধ হয়ে সেদিন দেখে যাই শুধু। মাকে জানায়। মাও তাদের পক্ষ ছিল। বুঝতে পারি বিয়ে দেওয়ার সাথে সাথে মা বাবাও পর করে দিয়েছে আমায়। এইদিকে আমার শরীর বেশির থেকে বেশির খারাপ হতে থাকে। শ্বশুর বাড়ির সকলে নতুন বই আদরে আদিরে রাখত। তাদের ভাষ্য মতে সে বাচ্চা জন্ম দিতে পারবে, তাই তার যত্নটা কয়েকদিন একটু বেশিই ছিল। তাই আমাকে দিয়ে বাড়ির সকল কাজকর্ম করাতো। এতদিন রাহাত আমার সাথে ঘুমতো, দিদায় কোনো সমস্যা হয়নি। তবে যে রাহাত তার বউকে নিয়ে অন্য রুমে থাকে, সেই দিন থেকে লক্ষ্য করে রাতের বেলায় প্রায় সময় আমার রুমের কাছে কারো পায়ের শব্দ। কয়েকদিন যাবার পর হঠাৎ দেখি ননদের বর আমার রুমে
আমি ঘাবড়ে গিয়ে তাকে বলি, আপনি এখানে? সে আমার কথা উত্তর না দিয়ে এক পৈশাচিক হাসিতে মেতে ওঠে আর আমার সাথে জবরদস্তি করতে লাগে। কোনো উপায়ন্তর না পেয়ে চিৎকার করি। এতে সকলের ঘুম ছেড়ে এখানে আসে। আমি সবটা বলি, কিন্তু জামাইবাবু বলে সব মিথ্যা। আমাকে ফোন করে সাথে কথা বলতে দেখি সে জিজ্ঞেস করেছে কার সাথে কথা বলছে, সেজন্য নাকি আমার নাটক সাজিয়েছে। ঘটনাটা বলতে সকলে আমায় দোষারোপ করে, মিথ্যা নাটক করছি নাকি আমি। সাথে সেই রাতে অনেক মারধর করে সবাই মিলে। পরদিন সকালে বাধ্য হয়ে এ বাড়ি ছাড়তে হয় আমায়। রাগে অভিমানে চলে যায় বাবার বাড়ি। একদমই লেখাখানি পড়ে নিঃশ্বাস নেয় মিথ্যা। বোনের করুণ দশার কথা পড়ে চোখে পানি চলে আসে। হঠাৎ মনে পড়ে রাহাত তো কখনো সন্তান জন্ম দিতে পারবে না, তাহলে রেখা কি করে প্রেগনেন্ট হলো? তাহলে কি রেখার গর্ভের সন্তান রাহাতের নয়? এই সন্তানের বাবা কে তবে? পরের লেখাখানি পড়ার জন্য মিথ্যার মন ছটফট করছে। আপাতত বাড়ি চলে গিয়েছিল, লেখা এইখানে, তাহলে আবার এই বাড়িতে কি করে আসলো? আর এই বাড়িতে কি করে মারা গেল? এমন শত শত প্রশ্ন মনের ঘুরপাক খাচ্ছে, কিন্তু তাতে কোনো লাভ নেই। বাড়ি ভরা মানুষ, কিছুতেই মিহির রুমে যেতে পারছে না মিথ্যা। তাই বুদ্ধি খাটালো, শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করবে না সে কয়েকদিন। পরপর কায়দা করে আর একবার ডুবলে মিহির রুমে, তার নয়তে তাকে বাড়ি থেকে বের করার জন্য উঠে পড়ে লাগবে ওরা। যদিও মিথ্যাকে বাড়ি থেকে বের করার কথা বললে তাদেরকে বাড়ি ছাড়তে হবে, কিন্তু মিথ্যা তা চায় না। শিকার হাতের নাগালে, বাইরে চলে গেলে আবার বীজের সীমানায় নিয়ে আসা কষ্টকর হবে। তাই কয়েকটা দিন চুপচাপ থাকার সিদ্ধান্ত নিয়েছে মিথ্যা। মাঝখানে কেটে গেছে 2 দিন। মিথ্যা প্রতিদিনের মতো রাতের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় বা অজ্ঞান হওয়ার স্প্রে দিয়ে কায়দার ঘুম পাড়িয়ে দেয় রাহাতকে। এই বুদ্ধিটা অবশ্যই উদ্দিকের। মিথ্যাকে পাঠানোর সময় এই কারণ কিছু অপ্রয়োজনীয় জিনিসপত্র সাথে করে দিয়েছে সে, যেন কোনো রকম রিস্ক না হয় রাহাদের সাথে রাত কাটানো। যদিও মিথ্যাকে তার খালা বড় ছেলের রহুলের বউ হিসেবে ঠিক করে রেখেছে, তবুও ভালোবাসা কি আর এইসব মানে? মা মেয়ে বসেছিল নিজেদের রুমে। শফিককে আসতে দেখে রুনা বলল, হুঁজ পেলে কোনো? শফিক কি বলবে বুঝতে পারল না। আমতা আমতা করে বলল, তেমন কোনো খোঁজ পায়নি, শুধু জানতে পারছি 2 মাস ধরে পাশের মহল্লার একটা বাড়িতে ভাড়া থেকেছে। একাই উঠেছে, সেখানে পরিবার ছিল না। আর বাসা ভাড়া নেওয়ার সময় নাকি বলেছে শহর থেকে এসেছে, কিছু কাজে এই গ্রামে কেউ নেই, তাই ভাড়াই থাকবে। রুনার মুখে চিন্তার ছাপ দেখা গেল। আর চিন্তার আরও এক ধাপ বাড়িয়ে দিতে মরিয়ম বলে ফেলল, 2 দিন ধরে কেমন চুপসে আছে মেয়েটা। রান্না করে ঘরে যাচ্ছে, সকলের খাবার শেষ হলে খেয়ে দিয়ে আবার নিজের ঘরে থাকছে, কার সাথে কথাটাও বলছে না তেমন। এই মেয়ের ভাগবতী কিছু বোঝা যায় না। চুপ থেকে ভেতর ভেতর আবার কি ফোন দিয়ে আরছি কি জানে। মেয়ের কথায় চুপ থেকে মনে মনে বেশ খানিকটা সময় নিয়ে হিসাব কষল রুনা। পর মুহূর্তে গা দোলানোর কথা বলে চলে গেল। হতে পারে মেয়েটার কেউ নেই, তাই রাহাতকে বিয়ে করে মাথা গোজার ঠাঁই নিয়েছে। না বুঝে একাই বাড়ির রাজত্ব করতে চেয়েছিল। ছোট তো বুঝতে পারেনি, আর যখন বুঝলো তখন ধমে গেছে। এসব নিয়ে ভাবতে হবে না। কথাটা বলে চলে যেতে গিয়ে মুখে ফুটিয়ে তুলল এক অপরিচিত হাসি। এই হাসিটা ঠিক ভালো না মন্দ তা বোঝা কষ্টসাধ্য। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে তোলা হয় রাহাত। রেখাদের বাড়ি মিল্লাদের আয়োজন করা হয়েছে, সেখানে যাবে তারা। তাছাড়া রেখাকেও নিয়ে আসতে হবে। রাহাত, রুনা আর মরিয়ম রওনা দিয়েছে বেলা 10টা নাগাদ। সন্ধ্যার মধ্যে ফিরে আসতে না পারলেও রাত 8টার মধ্যে ফিরতে পারবে তারা, তাতে কোনো সন্দেহ নেই। শফিক এনে বিনিময়ে বাড়িতে রয়ে গেল। উদ্দেশ্য মিথ্যাকে ভোগ করা। সকলে বাড়ি থেকে বের হতে এক পশ্চাতিক হাসিতে মেতে উঠল। আজ যে তুমি আমার, শুধু আমার। এত বড় বাড়িতে আমার থেকে ছাড় পাবে কিভাবে?